ওয়াকার যে 6 তারিখে, অগাস্টের 6 তারিখে একটা ইসলামিক বিপ্লব করতে চেয়েছে, এটা আমি অনেক আগে থেকেই জানি। আগস্টের পরে আপনি আমার এই অনুষ্ঠানে বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য নিয়ে বলেছিলেন তিনি জঙ্গি সর্দার। এখন তাকে আপনি বেঈমান বলছেন। মানে আপনি যখন তাকে জঙ্গি সর্দার বলেছিলেন তখনও খুব বেশি সেনাপ্রধানকে নিয়ে আলাপ আলোচনা হয়নি ওই সময়টিতে। ধরেন এটি সম্ভবত অক্টোবর-নভেম্বরের দিকে আপনি বলেছিলেন। মাঝখানে কিছুদিন একটু চেপে চুপে ছিলেন হয়তো। এখন আবার তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তাকে বলছেন বেঈমান। কারণটি কি? সুলতান আপা, রাজনীতি করতে গেলে অনেক সময় বিষ খেয়ে বিষ হজম করতে হয়, বুঝতে পারছেন? দলীয় সাংগঠনিক কাঠামোগুলো যদিও আমার সেই হয়তোবা দায়বদ্ধতা নাই, আমি দলের একজন সমর্থকই মাত্র, তারপরেও দলের প্রতি দলের রেসপন্সিবিলিটি আমাকে ওইটা ধারণ করতে হয়। শুধু সমর্থক বলে এখন আর পার পাওয়া যায় না। ফলে ওয়াকারের ব্যাপারে দলীয় এক ধরনের ব্যাপার ছিল যে আমরা সেনাবাহিনীর ব্যাপারে সংযত থাকার ব্যাপারে একটা অলিখিতই বলবো আমি, এক ধরনের নির্দেশনা ছিল। ফলে আমি সেগুলো মেনটেন করেছি, কিন্তু সেনাবাহিনীকে আমি কখনো ক্রুশবিদ্ধ বা তীরবিদ্ধ করতে চাই না। এটা একটা সংগঠন, তো আপনি এন্ড অফ দ্য ডেতে আপনি পুলিশকে, সেনাবাহিনীকে, বিডিআর কে গালিগালাজ করে ওই এন্ড অফ দ্য ডেতে তো ওরা আপনাকে প্রোটেকশন দিবে। সেখানে খারাপ যারা আছে তাদের কথা আমরা বলতে পারি। ফলে সাংগঠনিক ভাবে বলাটাও অনুচিত, এটা আমি বুঝি। ফলে আমি সেই প্রসঙ্গে যাব না। দেখেন, ওয়াকার যে 6 তারিখে, অগাস্টের 6 তারিখে একটা ইসলামিক বিপ্লব করতে চেয়েছে, এটা আমি অনেক আগে থেকেই জানি। আমাকে যেই ব্যক্তি বলেছে, আমি ওই ব্যক্তির কাছ থেকে অনুমতি এনে আপনাকে একদিন বলবো এবং প্রকাশ্যেই বলবো। এমন ব্যক্তি যে যার কথা আপনি আর চুপচাপ শুনবেন না, বলবেন যে যাক আর কি বলবো, আপনি এমন এমন এক মানুষের নাম বলেছেন, আমি আর আপনাকে কি পাল্টা জবাব দিব। সো আমি কিন্তু জেনে না বুঝে আন্তাজে কথাবার্তা বলি না আসলে সাধারণত। আমি আগে নিশ্চিত হই, একেবারে ডাইরেক্ট সোর্সের কাছে জিজ্ঞেস করি, বলি, ডিটেল জানতে চাই, পরিকল্পনা জানতে চাই, তখন আমি এসে ডেলিভারি দেই। ও যেটা চেয়েছিল, ওয়াকার যেটা চেয়েছিল সেটা হচ্ছে ওই ঘটনার পর হঠাৎ করে তার মাথাতে এসেছে, আরে দেশে সবকিছু তো বিগড়া যাচ্ছে, হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা নাই এই দেশে। এটা হচ্ছে জামাত তাকে একটা হালকা দিয়েছে যে আপনি এটা একটা ব্যবস্থা করেন। সে তো বেসিক্যালি একটা জামাতি, সিআই এর অত্যন্ত খাস লোক, মানে এটাই আমরা জানি। মোটামুটি বলা যায় জানি, যত আমাকে প্রমাণ জিজ্ঞেস করলে আমি আপনাকে প্রমাণ এনে দিতে পারবো না, বাট আমি আপনাকে অসংখ্য রকমের মানে আলামত আপনাকে আমি বলতে পারবো। হ্যাঁ, আলামত আর প্রমাণ তো এক জিনিস না। তো ফলে এই জন্য আমি আপনাকে একেবারে কংক্রিট বলতে পারছি না যে আমি নিশ্চিত। তো ও, এটা আমি নিশ্চিত যে সে তৎকালীন সময়ে গোয়েন্দা সংস্থাগুলোকে সে মোটামুটি নির্দেশ দিয়েছিল যে এই এই সরকার গঠন টঠন যেটা হচ্ছে এটা না, এই আলেম টালেম যারা আছে, যাদেরকে মানে ওই মামুনুল তারপরে এদেরকে সে আলেম বলে মনে করে, জামাত এদের সমন্বয়, মূলত সে যে অনেক বড় চালাক একটা লোক। দেখেন, সে নাকি রাজনীতির বোঝে না, সে নাকি অত্যন্ত মানে পান্তা ভাত খায়, সে নাকি এখান থেকে মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এত চালাকের চালাক। সে কিন্তু বুঝতে পেরেছে যে তিনটা পার্টিকে এক করতে হবে, কাকে? চরমোনাই, হেফাজত এবং হচ্ছে জামাত ইসলামী। খুঁজে খুঁজে বের করেছে, আর কাউকে কিন্তু সে বের করেনি। এই তিনজনের তিনটা নেতার সাথে সে কথাবার্তা বলে মোটামুটি, কিন্তু সেই জায়গাতে আমার মনে হয় চরমোনাই, আমার ধারণা সেখানে এক ধরনের পিচ টান দিয়েছে। তারপরে কারণ তাদের আবার নানান ধরনের প্রশ্ন ছিল, জামাত প্রশ্ন ছিল, নানান ধরনের তাদের কিছু অ্যালার্জি আছে। তো এইটার আবার দায়িত্ব দিয়েছিল কাকে জানেন? পাকিস্তানের যে অ্যাম্বাসেডর আছে, ওকে দায়িত্ব দিয়েছিল সমন্বয়ের। পুরো পাকিস্তানি টিমটা এটার উপরে কাজ করেছে, মানে তার নির্বাচনের টিমের মতো কাজ করেছে পাকিস্তানি টিম। এগুলো ভবিষ্যতে আমি যার রেফারেন্সে বা যাদের কাছ থেকে জেনে বলছি, তারাই ভবিষ্যতে টিভির সামনে এসে আপনাকেই বলবে। আপাতত আজকে আমার কথা শুনে থাকেন। ওই যে আপনি আজকে রেফার করেছেন নিজুম ভাই, আপনি জঙ্গি সর্দার বলেছেন, আমি ওকে জঙ্গি সর্দার কিন্তু আমার আমার খুশিতে, ঠেলায়, গড়তে আমি বলি নাই। আমি কিন্তু আপনাকে জেনেই বলেছি। এই ঘটনাটা অনেক দিন ধরে পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছিল আমার। আজকে আমি আপনাকে এই কথাটা, বা সেদিন আমি আমার ভিডিওতে বলেছি। ফলে এই ওয়াকার হচ্ছে একটা আস্ত জঙ্গি সর্দার। একে নানান রকমের ভাবে সুযোগ দেওয়া হয়েছে, না এ পুরো দেশটাকে ধ্বংসের একটা প্রান্তে নিয়ে গেছে। এ দেশটাকে কোথায় নেবে আমি জানি না। আলটিমেটলি এরও মৃত্যু হতে পারে বলে আমার ধারণা। আমার ধারণা একটা ইন্টারনাল কুতে এর একটা মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আপনি জানেন যে যেই আর্মি অফিসারদের এই বিচার শুরু হয়েছে,
তাদের লয়ার নিয়োগ দিতে দিচ্ছে না এই ওয়াকার। কালকে আমাকে এক স্বজন বলেছে, যাদের বিচার হচ্ছে তাদেরই এক স্বজন বলেছে যে তাদের পছন্দ মতো লয়ার নিয়োগ দিতে পারছে না, তাদেরকে দেখা করতে দিচ্ছে না। দেখা করার সময় লোকজন দাঁড়িয়ে থাকছে 5 মিনিটের জন্য। হ্যাঁ হয়ে গেছে 5 মিনিট, হয়ে গেছে 1 মিনিট, হ্যাঁ যান আসছেন তো, এটা নিয়ে আসছেন কেন, ওইটা নিয়ে আসছেন কেন, আমার লয়ার পছন্দ, সে লয়ার থেকে দিতে দিবে না। না, আমরা একটা লয়ার দিয়েছি, যেই লয়ারকে তারা এনেছে সেই লয়ার তাদের এগেনস্টে কথা বলছে, এমন একটা অবস্থা। তো এই একটা অবস্থা এতদিন শুনেছি কি যে আপনার সে নাকি প্রোটেক্ট করবে, সে নাকি অ্যাটলিস্ট সেনাবাহিনীর অফিসারদেরকে সে রক্ষা করবে যাদের বিরুদ্ধে এইসব অন্যায় হচ্ছে। উল্টা তাদেরকে যাতে দ্রুত ফাঁসি দেওয়া হয়। কেন? আপনাকে আমি বলি যে জেনারেল সাইফ, যার সেনা প্রধান হওয়ার দৌড়ে তিনিও ছিলেন, এই জেনারেল সাইফকে সে জিঘাংসা কি যে যেহেতু তার সাথে জেনারেল সাইফ তখন সেনা প্রধান হওয়ার দৌড়ে ছিল, সে জেনারেল সাইফকে সে কিভাবে আপনার দমিত করার চেষ্টা করেছে, তার বাসাতে দুদক পাঠিয়েছে, তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে আপনার গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, আমি শুনেছি তাকে পিএনজি করেছে, পার্সন নন গ্রাটা করেছে। অর্থাৎ সেনাবাহিনী অবস্থায় থাকার সময় তার সাথে যেসব অফিসারের সমস্যা ছিল, অর্থাৎ ধরা যাক যে মেজর থাকা অবস্থাতে তার সাথে কারো গোলযোগ ছিল, কর্নেল থাকা অবস্থাতে কারোর সাথে মনোমালিন্য হয়েছে, প্রত্যেককে সে এখন শায়েস্তা করছে। আপনি জানেন, আমরা তো ইন্টারনাল খবর এগুলো রাখি না, সে প্রত্যেককে ধরে 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 এই যে তার একটা মানে মোটা ফ্রেমের চশমা পরে, হ্যাঁ আপনার মাগুর মাছের মতো ঘাটটা এত বড় একটা ঘাড় নিয়ে এরকম ভাবে কথা বলছে, আপনার কাছে তাকে দেখে মনে হতে পারে এ মনে হয় একটা ভদ্রলোক, মনে হয় এইভাবে কথা বলছে। একটা শয়তানের 1 নাম্বার, বদমাসের 1 নাম্বার এই মাগুর মাছটা। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে এর বিচার আসলে বাংলাদেশেই হতে হবে। এটা হচ্ছে একটা জামাতের প্রোডাক্ট, জামাতি, এবং সে এই দেশে একটা ইসলামিক রেভলিউশন চেয়েছে, বুঝতে পেরেছেন? এবং প্রধানমন্ত্রীকে সে কত বড় ভয়ঙ্কর, তার আবার ডায়লগ দিয়েছে, তার ডায়লগ বের হয়েছে যে আপনি আমাকে ট্রাস্ট করতে পারলেন না। শেষ পর্যন্ত সে প্রধানমন্ত্রীকে ট্রাস্ট করার কথা বলছে, অথচ সে তার সৈন্যদেরকে ছেড়ে দিয়েছে গণভবনে 32 নম্বর। সে মানে কি ভয়ঙ্কর লেভেল, চিন্তা করেন। সে যদি এমন হতো যে সে অন্যান্য দলের সাথে আলোচনা করছে, ওই সময়টাতে কি হয়েছে সে জানে না, সে কি নির্দেশ দিতে পারলো না তার আর্মির সৈন্যদেরকে যে গণভবন তুমি প্রোটেক্ট করো? আমি ওগুলোও বাদ দিলাম যে সেটা পারেনি, 32 নম্বর সে পারেনি রক্ষা করতে, 32 নম্বর সে রক্ষা করতে পারেনি। সুতরাং ওই বাড়ির মেয়েকেই তো সে বিয়ে করেছে, বাড়ির সম্পর্কযুক্ত, তার ওই সামান্যতম দায়বদ্ধতাও নেই যে এটা তো একটা ঐতিহাসিক বাড়ি বা আমার শ্বশুর বাড়িরও অংশের, যদি এইভাবেও চিন্তা করে। তো আলটিমেটলি আসলে এগুলো বলে লাভ নাই সুলতান আপা। এখন 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 ধরেন আগামী 13 তারিখ যেই লকডাউন কর্মসূচি রয়েছে, এই লকডাউনকে কেন্দ্র করে যদি আমি দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই চাঙ্গা, তারা এই লকডাউন সফল করবে, কিন্তু সেনাবাহিনী যদি প্রতিরোধ গড়ে তোলে তখন তাদের অবস্থাটা কি হবে সেটি আপনারা ভেবেছেন কিনা? মরবো, মৃত্যু আসলে মরবো, জেল আসলে জেলে যাব, এই দেশকে রক্ষা করতে হবে, সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে এখানে ওই আমি আছি তুমি আছি এই টাইপের কোনো ব্যাপার নাই। যারা স্পটে তারা যাচ্ছে, যে যার জায়গা থেকে কাজ করছে, মৃত্যু আসলে মরবো, লড়াই করব, সিম্পল। আমি আমার দেশকে রক্ষা করতে চাইলে, আমার দেশকে উদ্ধার করতে চাইলে আমাকে আমি তো এই সংকল্পের মধ্যেই আছি, আমি তো ওই পাইপলাইনেই আছি, আমি তো মৃত্যু চিন্তা করছি না, আমি যাব, যদি দরকার হয়, যদি প্রয়োজন হয় যাব। আর এখন যা করছি, যেভাবে আমরা যে জায়গাতে করছি, আমরা তো মৃত্যু চিন্তা নিয়েই করছি, কত রিস্কে কাজ করছি। সুতরাং ওইটা নিয়ে ওই ধর পাকড়াও হবে, গ্রেফতার হবে, এগুলো আমাদের তৃণমূল চিন্তা করে না। আপনারা চিন্তা করছেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদও জানাই। আমাদের তৃণমূল এগুলো চিন্তা করে না, আমাদের তৃণমূল এই দেশকে রক্ষা করতে চায় আপা। আজকে একটু পরে আমার ফ্লাইট, আসলে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। আপনাকে শেষ প্রশ্ন করছি, আপনি জানেন বাংলাদেশে এরই মধ্যে কাকরাইলে একটি গির্জায় হামলা হয়েছে, জঙ্গি তৎপরতা খুব স্পষ্ট হয়ে উঠছে দেখা যাচ্ছে। তো জামায়াতের সেই জামায়াত বিএনপির আমলে যেই ভীতিকর একটা জঙ্গি তৎপরতা ছিল, ওটা কি ফিরে আসতেছে আবার? জামাত জঙ্গি তৎপরতা ফিরে আসছে বলতে আপনি 1 বছরে কি দেখলেন তাহলে? মানে এটা নতুন করতে ফেরত আসা কিছু নাই আপা। এই 1 বছরে আপনি যা দেখেছেন, সেইখানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে জানি না, আপনি হয়তো আমার কাছে আরেকটা স্টেটমেন্ট চান। কিন্তু গত 1 বছরে আমরা যা দেখেছি, এই যে জঙ্গি, এই পুরো
পুরো ঘটনাটাতে ঘটিয়েছে জঙ্গিরা। লস্করে তৈয়বার নেতা প্রকাশ্যে বলেছে যে এই 5ই অগাস্টে তাদের হিস্সা আছে, তাদের ভাগ আছে। হ্যাঁ, জামাতে ইসলামী আপনার শত শত আপনার জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে। আপনি জসিমউদ্দিন রহমানি, এই জসিমউদ্দিন রহমানি সে ওয়াজের মধ্যে বলছে যে কারাগারে নাকি জিজ্ঞেস করতো যে হুজুর পরের উইকেটটা কার। হ্যাঁ, সে এটা প্রকাশ্যে বলছে। আর্মির লোকেরা তাকে গান স্যালুট দিয়েছে। আইএস এর পতাকা আমরা দেখতে পেয়েছি, এটাকে দমন করা হয়েছে, অর্থাৎ এটাকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মতো স্কুলে আমরা দেখেছি যে তাদের আইএস এর সেই জঙ্গিরা, ছোট ছোট বাচ্চারা বের হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট, গভর্নমেন্ট ল্যাবরেটরি, ধানমন্ডি বয়েজ হাই স্কুল, হ্যাঁ, তারপরে হচ্ছে রাজু, এইসব কলেজ থেকে ছোট ছোট বাচ্চারা আইএস এর পতাকা নিয়ে মিছিল করেছে। আপনি কি এগুলো ভুলে গেছেন? এখন এটাকে হালকা একটু দমিয়ে রাখা হয়েছে, গোপন করা হয়েছে। এটা কি আমরা দেখেছি বিবিসি কে সাক্ষাৎকার দিয়েছে আপনার হিজবুত তাহরির সেলিম, প্রচার সম্পাদক। সে বলেছে যে এই পুরো ঘটনাটাতে হিজবুত তাহরির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ছিল। নরসিংদী কারাগার থেকে 700-800 জঙ্গি মুক্তি পেয়ে গিয়েছে। এই যে ফারাবি, অভিজিৎ রায়ের হত্যাকারী ফারাবি, তারপরে হচ্ছে যে জসিমউদ্দিন রহমানি, এই যে ব্লগার হত্যাকারী জিয়াউল, মেজর জিয়া, সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। জিয়া এখন টক শো করছে, জিয়া এখন কথা বলছে। সে কোথায় জানেন? সে ডিজিএফ অফিসের পাশে। সে আপনার এই যে তার কিন্তু অফিস হচ্ছে খিলক্ষেতে। এই যে ডিজিএফ অফিসের যে 14 তলা বিল্ডিংটা আছে না, কাদা করে একটা বিল্ডিং বানিয়েছে, এই বিল্ডিং এর পাশেই তার বাসা। সে ওইখানেই থাকে, তাকে এরাই প্রোটেকশন দিচ্ছে, এই সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে। এই সেনাবাহিনীর মধ্যে কত হিজবুতি আছে আপনি জানেন? আপনি দেখলে মনে হবে যে আপনি রীতিমতো একটা কমই মাদ্রাসাতে চলে এসেছেন। আপনি একদিন সেনাবাহিনীতে যাবেন। এই যে সংবাদ সম্মেলন করে, এটাকে সংবাদ সম্মেলন মনে হয়, নাকি মনে হয় যে কোনো মিলাদ শরীফ থেকে হুজুর এসেছে আপনার সংবাদ সম্মেলন করার জন্য? এগুলাকে আপনার থেকে আর্মি অফিসার মনে হয়? হ্যাঁ, এরা কি আরবি? এরা যদি এতই ধর্মপ্রবণ হয়, এত কিছু হয়, তাহলে আমি জানি না যে এই লোকগুলো কিভাবে রিক্রুটেড হয়েছে, কিভাবে এদের গ্রুমিং হয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এট অল আসলে। হ্যাঁ, ভারতীয় সীমান্তে আমরা দেখছি ইদানিং খুব সেনা মোতায়েন হয়েছে, একটা যুদ্ধ প্রস্তুতি। ভারত কি সত্যি বাংলাদেশকে আঘাত করবে? আমি জানি না ভারত আঘাত করবে কিনা। তবে আপনি ভারতের ব্যাপারে প্রতিদিন বলছেন ভারতকে দখল করার জন্য, অ্যাটাক করার জন্য। আপনি ভারতের সেভেন সিস্টার্স বন্ধ করে দিবেন। আপনি ভারত না বলে আপনি বলেন যে সেভেন সিস্টার্স এর সাথে চুক্তি করব, আমরা সেভেন সিস্টার্স এর সাথে এই করতে চাই। আপনার এক্স আর্মি অফিসার বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। তাহলে ইন্ডিয়ান আর্মি কি বসে বসে আঙ্গুল চুষবে?